ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে এরকম ভাবে একটা মানে যাকে বলে একটা বিপ্লব নিয়ে আসা, এবং তুমি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেছিলে। আসলে 20 সাল থেকেই আমি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বলছি। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অতটা ভালোবাসা, অতটা রেসপেক্ট, অতটা কাজ পেতাম, আমি কোনোদিন ছাড়তাম না তাকে। ভালো ছিলাম, আমি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলাম মেয়েদের মধ্যে। ওরে বাবা, সুতরাং হ্যাঁ। নিবেদিতা, আমি শুধু মানে আমার ছেলের জন্য আমি ব্রোকেন হোমের ছেলে তাকে করতে চাইবো না বলে আমি শুধু বিয়েটাকে বাঁচাতে চেয়েছি। মানে মানুষ মানবে না, জন মানবে না, স্টেজ না, স্টুডেন্ট না, সবার সামনে অকথ্য ভাষা, অকথ্য ভাষা। যেহেতু ইগোটা অনেক সময়, মানে যেহেতু স্বামী স্ত্রীর বাঙালি সমাজে এক প্রফেশনে ইগোটাও অনেক কাজ করতো একটা। আমি ঠিক জানি না, মানে শুনেছি চন্দননগরে আছে কোনো এক মহিলার সাথে, বয়স্ক একজন মহিলার সাথে আছে, থাকে। আমার সাথে কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কখনো কখনো কথা হয়। কেউ তো কিছু হবে না আইনগতভাবে, এখন আমি তার স্ত্রী। এখনো যে মহিলার সাথে থাকে সে তার স্ত্রী নয়। জানি না, আমার ছেলের মানে যে গার্লফ্রেন্ড, সে মেয়েটি খুবই ভালো মেয়ে, এবং আশা করি সেই আমার ছেলের বউ হবে। সেটা তারা যদি লিভ ইনও করে আমার কোনো অসুবিধা নেই। একটা ফিল্মে প্রথম কথা একটা লবি করে কাজগুলো হয় ইদানিং কালে, লবি ভিত্তিক ভাবে প্রডিউসার বা ডিরেক্টর বলে দেন যাকে নিতে হবে। আমি খুব একটা আকর্ষণ বোধ করিনি, কারণ নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি আমার এক বন্ধুর বাড়ি এসেছি, এবং অনেক দিনের পরিচিত ঋদ্ধি আমার, এবং ওর সঙ্গে কথা হচ্ছিল। ও বিদেশে গেছিল গানের জন্য, ফিরেছে। তো আমার চ্যানেলে ঋদ্ধি তোমাকে স্বাগত। ধন্যবাদ। নমস্কার। ঋদ্ধি পঞ্চকবির গান যে ব্র্যান্ডটা, সেটাকে বলা যেতে পারে ওই পায়োনিয়ার। কারণ এই যে প্রথম থেকে মানে পাঁচজন কবির গান নিয়ে একটা নতুন ধরনের একটা আঙ্গিক নিয়ে ও গানে নিয়ে এসছে, এবং সেটা নিয়ে ও অনেক দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং বিভিন্ন দেশে বিদেশে ওর সম্মান ছড়িয়ে পড়েছে। তো ঋদ্ধি, তুমি একটু, এই তো সবে তুমি এনএবিসি থেকে এলে, আমেরিকার বঙ্গ সম্মেলন থেকে ফিরলে, কিরকম অভিজ্ঞতা হলো একটু বলো। আমার সবসময়ই বিদেশে খুবই ভালো অভিজ্ঞতা থাকে, এবং বঙ্গ সম্মেলন আমি এই নিয়ে প্রায় 12টা মতন করলাম। আমার খুবই ভালো মানে আমেরিকাতেই বঙ্গ সম্মেলন আমেরিকাতেই হয়। আর প্রথম আমি করেছিলাম টরন্টোতে। কিন্তু আমি ওখান থেকে আমার অনেক শ্রোতা পেয়েছি। আমার চলার পথের মানে আমার ভালোবাসার সমস্ত যারা আমার শ্রোতা দর্শক তাদের পেয়েছি। আমার ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং আমি বিদেশে যে ভালোবাসা পাই, মনে হয় না আমি নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেছি, মনে হয় নিজের বাড়িতেই। তারা এত আমাকে টেক কেয়ার করেন সবাই। এত মানে 12বার বঙ্গ সম্মেলনে গান করতে পারা তো একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এবং তোমার, আমি যতদূর জানি, তোমার ছাত্রছাত্রী বিদেশেও ছড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, আমার দেশে বিদেশে সব জায়গাতেই মানে এই যে বিদেশে তুমি ছাত্রছাত্রী শেখাও আছে। কি করে গো? অনলাইনে শেখাই, মূলত জুম বা ভিডিও মানে হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে শেখানো হয়। আর আমি নিজে তো ক্লাস করি, আমি মানে ছাত্রী দিয়ে ক্লাস করি না। তারপর যখন আমি বিদেশে যাই, আমেরিকা বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর, দুবাই, আমি সেখানে গিয়ে তখন আবার অফলাইন ক্লাসটা করাই। আমি বছরে 5-6 বার যাতায়াত আমাকে করতে হয়। তো তোমার এখানে যে ক্লাস হয়, বা এখানে তুমি যাদেরকে শেখাও, তাদের তোমার ক্লাসটা কোথায় করো? আমার অনেকগুলো ব্রাঞ্চ আছে। ট্রায়াঙ্গুলার পার্কে একটা ব্রাঞ্চ আছে যেখানে আমরা বসে আছি, সেই জায়গাটায়। কসবাতে আছে, সল্টলেকে আছে, কন্যগড়ে আছে। কন্যগড়ে যেহেতু আমার মা ওখানকার স্কুলে চাকরি করতেন, সেই জন্য আমার মায়ের কন্যগড়ের প্রতি একটা প্রচন্ড ভালোবাসা ছিল। মা চলে গেছেন 21 সালে, কিন্তু আমি ওই ভালোবাসাই মানে তার রেশ টেনে চলেছি। আর কসবাতে আমার আরেকটা ফ্ল্যাট আছে, সেখানে আর শেখাই। সল্টলেকে আমার বাড়ি নেওয়া আছে, সেখানে শেখাই। মানে এগুলো অফলাইন ক্লাস সমস্ত হয়। তুমি তো একসময় কলেজে পড়াতে। হ্যাঁ, আমি বেলুড়ে লালবাবা কলেজে চাকরি করতাম, ইতিহাস পড়াতাম। হ্যাঁ, তো সেটা কি এখন ছেড়ে দিয়েছো? বহুদিন ছেড়ে দিয়েছি, ওটা প্রায় 2000 সালেই ছেড়ে দিয়েছি, বাচ্চা হওয়ার সময়। এবং অনেকটা দূর ছিল তো, আর আমার খুব একটা চাকরি করতে খুব একটা ভালো লাগতো না। আমার গানটাই ছোটবেলার থেকে ভেবেছি করব। তারপরে জীবন যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লাম, গান নিয়ে পথ চলতে শুরু করলাম। আর আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে আমি হয়তো কিছুটা অবিমৃষ্যকারী, মানে ভবিষ্যৎটা ভাবিনি। মানে আমার যত ছাত্রছাত্রী আছে, তারা যারা বড় বড় সবাই চাকরি করে, সবাইকে আমি বলি কেউ কিন্তু চাকরি ছাড়বে না,
কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শুধু শিল্প চর্চা করে জীবন ধারণ করাটা কিন্তু প্রথম কথা প্রচন্ড লড়াই, দ্বিতীয় কথাটা লাক। হ্যাঁ, এই দুটো হয়তো আজকে দাঁড়িয়ে কথা বলছি যে আমার লড়াই এবং লাক দুটোই হয়তো ফেভার করেছিল, সবার যে সেটা ফেভার করবে তা কিন্তু নয়। তখন মানে বিদেশে ধরো আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, আমি যেহেতু বিদেশে প্রচুর যাই, আমি ইউনিভার্সিটিগুলোতে লেকচার ডেমনস্ট্রেশন করি, যেহেতু আমার একটা একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে কিন্তু আমার মতো এরকম যারা নভেলটি নিয়ে কাজ করে, নভেল কোনো বিষয় ভিত্তিকভাবে যাদের গবেষণা এবং গান, তাদের তারা মোটামুটি প্রথম 10 জন সিটিজেনের মধ্যে একজন ধরেন, এবং তার সমস্ত জীবন ধারণের সমস্ত কিছু খরচা খরচ গভর্নমেন্ট নিয়ে নেয়। মানে সকাল থেকে ধরো আমি আজকে চাল কিনবো কি, ডাল কিনবো কি, মাছ হবে কি, ছেলের স্কুলের মাইনে, ড্রাইভারের মাইনে, এগুলো কিন্তু ভাবতে হয় না, তারা কাজটা করেন দেশের মুখকে উজ্জ্বল করতে। আমাদের দেশে তো সেই সিস্টেমটা নেই। আমাকে সকালবেলা গিয়ে লেক মার্কেটে মাছও কিনতে হয়, বিকালবেলা বাবার জন্য খাবারের জন্য খাবার মিষ্টিও কিনতে হয়, আমাকে আমার ছেলের স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটির মাইনেরও জোগাড় করতে হয়। সুতরাং এইটা যখন শিল্পীদের করতে হয় তাদের স্ট্রাগলটা আরো অনেক বেশি হয়। হ্যাঁ, সেটা তো ঠিকই। বিদেশে তুমি যাও আসো, ফলে তোমার এটা এই এক্সপিরিয়েন্সটা আছে যে বিদেশে কিরকম ভাবে তাদেরকে মানে ইন্ডালজ করা হয়, অনেকটা ইন্ডালজ করা শিল্পীদের হয়, ইন্ডালজ করা হয়। অনেকটা অন্যরকম চোখে তারা দেখে। যখন আমি এয়ারপোর্ট দিয়ে ধরো ক্রস করছি, হয়তো কোনো আমাকে কেউ জিজ্ঞেস করলেন, কোনো ফরেনার, যে তুমি কি করো, প্রথমেই আমাকে তারা দেখে বলে তো আর ইউ ডান্সার। হ্যাঁ, কারণ আমার হাইট, তোমার চেহারা এবং সাজগোজ দেখে আমি না সিঙ্গার, তখন ওরা মানে একটা অন্যরকম চোখে তাকায়। কিংবা কোনো ধরো দোকানে গেছে কিছু কিনতে বা কফি খেতে, যখন বলি যে আমি ভারতবর্ষ থেকে এসেছি, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, আমি সিঙ্গার, একদম মানে অন্যরকম ট্রিটমেন্ট, চোখের দৃষ্টিটা পাল্টে যায়, এতটাই ওরা সম্মান রেসপেক্ট করে, করে হ্যাঁ। এই যে মানে যারা ক্রিয়েটিভ পার্সন তাদের। আর আমাদের এখানে এতটাই নিচু চোখে দেখা হয়, মানে ভীষণ রিভার্স জিনিসটা। আচ্ছা, তুমি কিছুদিন আগেই একটা বৈপ্লবিক কথা বলেছিলে, মানে সেটা ভীষণ ভাইরাল এবং সত্যিই তুমি ভেতর থেকে এটা হয়েছিল আমি জানি। সেটা হচ্ছে যে আচ্ছা, সেটা বলার আগে জিজ্ঞেস করি, এই যে তুমি পঞ্চকবির গান না, সেটা তুমি কোন কোন কবি, এবং আমরা জানি কিন্তু তবু তুমি দর্শকদের বুঝিয়ে দেওয়ার জন্য একটু বলো। পঞ্চকবি হলেন আমাদের যারা বিখ্যাত কবি, রবীন্দ্রনাথ নজরুলকে তো সবাই প্রায় জানেন, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেনের গান, আমার যারা গুরুরা ছিলেন বিখ্যাত মানুষ, তারা শ্রীমতী মঞ্জু গুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, তাদের মৃত্যুর পরে প্রায় একেবারেই বলা যেতে পারে ভীষণ অবহেলিত হয়ে গেছিল। কেউ কেউ হয়তো গাইতেন বয়স্ক যারা ছিলেন, কিন্তু তারা একটা ম্যানারিজম ধরে গাইতেন। ওই যে মানে দাঁত চিপে রবীন্দ্রসঙ্গীতও যেমন নতুন প্রজন্ম শুনবে না, তেমনি আউ 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 করে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত শুনবে না। এইটা আমাকে ছোটোর থেকে ভীষণ, এই বিষয়টা আমাকে ভাবাতো, এবং এই ভাবনার থেকে এবং আমার তার সাথে আমার পড়াশোনা, আমার পড়াশোনার প্রতি আগ্রহ, আমার মেধা, সবকিছু নিয়েই আমি একটা টোটাল একটা ব্র্যান্ডিং করেছিলাম যে এই 5 জন কবিকে যদি আমি একসাথে নিয়ে কাজ করি কেমন হয়। কারণ না হলে তো বাঙালি এইসব গান ভুলতে বসেছে। রবীন্দ্রনাথের গানও তুমি দেখবে এখন এত এক্সপেরিমেন্টাল হয়, আমি সেটা খারাপ বলছি না, কিন্তু আমি যখন একটা জিনিসকে ভাঙবো, জিনিসটাকে জেনে ভাঙবো, আমি না জেনে যখন ভাঙবো তখন সেটা ডিজাস্টার হবে, মানে ফিউশনটা হয়ে যায় কনফিউশন। হ্যাঁ, সেই জায়গাটা আমি কখনো করতে চাই না। এটা আর ভালো আমার বললে, একটা ফিউশনটা হয়ে যায় আর আমার কনফিউশন। একটা স্ট্রং যেহেতু আপব্রিঙ্গিং ছিল, আমার বাবা মা দুজনেই পড়াশোনার জগতের মানুষ, এবং আমি ছোটোর থেকে খুব ভালো গান শুনে বড় হয়েছি, ভালো লেখা পড়ে বড় হয়েছি। সুতরাং সেই জিনিসগুলো হয়তো আমার মধ্যে থাকার জন্যেই এই যে বিষয়টা নিয়ে আমি কাজ করতে শুরু করি 2013 থেকে, এবং আমি এই সব মানুষদের গান, গানের ব্যাকগ্রাউন্ড, কোন সময় লিখেছিলেন এবং কি গল্পগুলো আছে, সেগুলো খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করবার চেষ্টা করি। এবং আমার অনুষ্ঠানে আমার কিন্তু অ্যাঙ্কারিং মূলত আমি নিজেই করি। হ্যাঁ, আমি খুব একটা স্বচ্ছন্দ হই না। প্রথম দিকে ভাবতাম যে আমি জানতাম না যে মানে আমি কোথায় যাব। এই জন্য আমার এটা মানে সবসময় মনে হতো যে এত সুন্দর সুন্দর গান আছে, ছোটর থেকে যেগুলো শুনতাম অনুরোধের আসরে, এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, অতুল প্রসাদ সেনের গান, রজনীকান্ত সেনের গান, কিন্তু আমরা যখন বড় হচ্ছি তখন এগুলো শুনতাম। আস্তে আস্তে ধরো 2000 সালের সময় পর থেকে যখন আমার গুরুরা চলে গেলেন আর মারা গেলেন, অনেকে অনেকে অসুস্থ হয়ে গেলেন,
এসব গানগুলো খুব একটা কেউ শুনতো না, কেন হুম শুনতো না? এইটা আমাকে খুব, মানে এই প্রশ্নটা আমার মাথায় খুব আসতো। মানে এই গানগুলোর তো কোনো দোষ নেই, তার আগে হুম আমরা কেন ছোটবেলায় এত শুনতাম? তার মানে গায়ন ভঙ্গির দোষ। হ্যাঁ, হুম আমি শ্রোতাদের সেই গায়কিতে আকৃষ্ট করতে পারছি না। এবং এরকম একটা কথা প্রচার করার অনেকে চেষ্টা করলো যে এইসব গানগুলো ওইরকম ধাক্কা মেরে মেরে আউ 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 করেই গাওয়া, মানে ওইটাই গায়কি। তা আমি একদম, মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখালাম যে যেহেতু আমার কাছে অতুল প্রসাদ সেনের নিজের গলার গান আছে, অতুল প্রসাদ সেন যাদের ট্রেনিং দিয়েছিলেন, পাহাড়ি সান্যাল, মঞ্জু গুপ্ত, সাহানা দেবী, তাদের গান আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের নিজের গলার গান আছে, রজনীকান্ত সেনের গান আছে, যে তারা তো এরকম মানে বিকৃতভাবে গাইতেন না। কোনো কোনো ইনস্টিটিউশন এই গানগুলোকে বিকৃতভাবে, তাদের যে টিচার তিনি হয়তো শেখাচ্ছেন মানে ওরকম সেই জন্য ভাবে, ওরম হয়ে গেছে। সেটা তারা কিন্তু সেই জন্য এটা এরকম, তারা কিন্তু খোলা গলায় করতেন। এবং রবীন্দ্রনাথ যদি দাঁত চিপে গান গাওয়াটাকে সাপোর্ট করতেন, তাহলে তিনি কখনোই কানন দেবীকে গানের হুম মানে এটা সুযোগ দিতেন না। যখন মুক্তি ছবিতে কানন দেবী রবীন্দ্রনাথের কাছে গান শিখতে গেলেন, আজ সবার রঙে রং মেশাতে হবে, তখন পঙ্কজ কুমার মল্লিক বলেছিলেন যে আজকে মনে করবে তুমি মন্দিরে যাচ্ছ, হুম মানে চান করে সেখানে গিয়ে তুমি গানটা শিখবে। এবং রবীন্দ্রনাথ বুদ্ধিমান মানুষ, তিনি বুঝেছিলেন যে তখন হচ্ছে সারা ভারতবর্ষে প্রিমাডোনা হচ্ছেন কানন দেবী, তার মাধ্যমে তার গান বাঙালির ঘরে 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 ছড়িয়ে চড়ে পড়বে। পড়বে, হ্যাঁ। হ্যাঁ, সেটা কিন্তু দাচ্চিপে গান একেবারেই কানন দেবীর গান নয়। কিন্তু পরে কিছু কিছু ইনস্টিটিউশন গুলো তাদের সেই ম্যানারিজম গুলো ছাত্রছাত্রীদের মধ্যে চাপানোর চেষ্টা হুম করলো। হুম হুম সেটা কি রবীন্দ্রনাথের গানে, কি দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের গানে, সেইখানেই কিন্তু আমার সেই বিদ্রোহটা। হুম হুম এবং হুম। আজকের দিনে বলতে গেলে তুমি বলা যায় কতদিন ধরে গান করছো? 26 বছর। 26 বছর মানে 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 প্রফেশনালি। প্রফেশনালি? আর ছোটবেলা থেকে গান হ্যাঁ, শিখতে? ছোট থেকে, আমি 3 বছর বয়স থেকে গান শিখি। আমার বাবার বাড়িতে সবাই খুব গান ভালোবাসতেন এবং আমার বাবা, পিসি, কাকা সবাই ভালো হুম। গান করতেনও। সেখান থেকে একটা আমার মাহল গানের না প্রতি, থাকলে তো হ্যাঁ, হয় সেখান না। থেকে আমার গানের প্রতি একটা তুমি কার আগ্রহ। কাছে গান শিখেছো? আমি তো যাদের কাছে শিখেছি বললাম, ছোটবেলায় আমি অনেক মানে আমি তো মফস্বল শহরে বড় হয়েছি, সেখানকার গুরুদের কোথায়? কাছে শিখেছি। হুগলি জেলায় কন্যগড় বলে একটা জায়গাতে। তা সেখানে শিখেছি। পরে তো আমি মঞ্জুদির কাছে শিখেছি, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে শিখেছি, সুশীল চট্টোপাধ্যায়ের কাছে শিখেছি, আমি মায়াদির কাছে শিখেছি, বাণী ঠাকুরের কাছে এবং শিখেছি, এইগুলো কি সবই? শৈলেন দাসের কাছে শিখেছি, আচ্ছা, সব চণ্ডীদাস মালের কাছে শিখেছি। চণ্ডীদাস সরকার। উম, তো এইগুলো কি সবই তোমার এই মানে মানে এই কবিদেরই গান শিখেছো নাকি শাস্ত্রীয় সঙ্গীত বা এগুলো? শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি। কিন্তু আমাকে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের বেশি গান খুব টানে। টানতো। আমাকে অনেকেই, আমার শ্রোতারা বলেন দেশে বিদেশে, যে আপনার গলার সাথে না এই গানগুলো একটা অদ্ভুত ভাবে মিল হয়ে যায়। হুম, মাটির কেন টান জানি আছে। না, মানে এক একটা, হয়তো রবীন্দ্রনাথের গান আমি খুব গাই, কিন্তু আমি এইসব গান গাইতে বেশি বেশি পছন্দ করো। পছন্দ করো। এবং আমাকে অনেক সময় অনেকে বলেছেন যে শুধু দিদি রবীন্দ্রনাথের গান করবো না, আমি বললাম, আমার এই কবিরা খুব দুঃখী, হুম আমি মাঝপথে গিয়ে কারোর হাত ছাড়ি না, আমি খুব কমিটেড পার্সন। তা হুম সেই জন্যে আমি ভেবেছি, আমি জানতাম না পরের দিন আমি কোথায় দাঁড়াবো। যখন চাকরি ছাড়ি, একটাই ভেবেছিলাম যে আমার ছেলেটা কখনো না খেয়ে থাকবে না, কারণ আমার বাবা মা যেহেতু চাকরি করতেন এবং তাদের একটা ভালো পেনশন আছে। হ্যাঁ, কিন্তু আমার কি হবে, মানে আমি গাছতলায় থাকবো নাকি খেতে পাবো পরের দিন, এটা আমি কিছু জানতাম না। হ্যাঁ, সেই পিছনের দিকে তাকালে আমার মনে হয় যে সত্যি আমি কিছুটা বোকাও ছিলাম। এখনকার দিনের শিল্পীরা বা মেয়েরা কিন্তু অনেক ক্যালকুলেটিভ, এবং সেটা কোনো খারাপ কিছু না। তারা ক্যালকুলেশন করে জীবনকে এগিয়ে নিয়ে চলে, আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করিনি। করিনি বলেই যে ভুল করেছি বা ঋদ্ধি, ঠকেছি তা হ্যাঁ না, হ্যাঁ কিন্তু করিনি। সেই। আচ্ছা, একটা কথা বলি ঋদ্ধি, তুমি যে এতদিন ধরে গান গাইছো, তোমাকে এই যে এত আমাদের কলকাতা শহরে যারা আছেন মানে ধরো সুরকার, হুম, তারা কখনো তোমাকে বলেছেন যে কোনো ছবির গান গাইতে বা কোনো কিছু গান, যেমন ধরো আমি তোমাকে বলছি ধরো এমনি এখনকার ধরো ইমন বা লগ্নজিতা, এরাও তো না। হ্যাঁ, এরা তো এখন রেগুলারলি তোমার ফিল্মের গান করছে, তো তোমাকে কখনো ফিল্মের গানের জন্য কোনো অফার এসছে? ফিল্মের গান আমি কিছু গেয়েছি, কিন্তু সেটা ট্রেডিশনাল গানই গেয়েছি, রবীন্দ্রনাথের গান। কোন ফিল্মে গেয়েছো? আহ প্রথম গেয়েছিলাম নেকলেস বলে একটি ছবিতে। হ্যাঁ, লকেট হ্যাঁ, ছিল না? লকেট ছিল। আর আমি দত্তাতে গিয়েছি রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল করো। আচ্ছা কিন্তু আমার খুব একটা ফিল্মে, প্রথম কথা একটা লবি করে কাজগুলো হয় আচ্ছা। ইদানিং কালে, লবি ভিত্তিক ভাবে প্রডিউসার বা ডিরেক্টর বলে দেন যাকে নিতে হবে।
আমি খুব একটা আকর্ষণ বোধ করিনি, কারণ আমি আধুনিক গান, যে ধরনের ফিল্মে আধুনিক গান হয়, আমার টেম্পারামেন্ট বা গলার টেম্পারামেন্ট সেটা নয়। গলার এবং টেক্সচারের সঙ্গে তো টেক্সচার, আমি মানসিকভাবে সেই সুর বা হ্যাঁ। কথাকে ঠিক আমার নিজের করে আমি নিতে পারি না। হ্যাঁ, সেইটা একটা দিক আছে। আর একটা দিক আছে যে যে লবিতে থাকলে, বিচরণ করলে কাজগুলো পাওয়া যায়, আমি কখনোই, মনে হয় এটা আমার দুর্ভাগ্য হোক আমার সৌভাগ্য হোক, আমি কখনোই তোমার চরিত্র লবি সেটা, কেন্দ্রিক হইনি। মানে সেটা একদিকে আমার দুর্ভাগ্য, একদিকে হয়তো আমার সৌভাগ্য। সৌভাগ্য, যে আমি নিজের পথটা নিজে তৈরি করেছি। হতে ঠিকই। পারে সেটা রাজপথ না হলেও, কিন্তু আমার পথে আমি নিজে তৈরি করেছি, এখন বহু মানুষ সেই পথে হাঁটেন। হ্যাঁ, ঋদ্ধির পথটা আলাদা, কারণ ঋদ্ধির পথটা সত্যি আলাদা, কারণ ওই যে পঞ্চকবির গান যে একটা মানে কি বলবো, ভেবে পাঁচজন কবিকে নিয়ে গান গাওয়া, এটাও তো একটা ধক লাগে, কারণ একদম এত পুরাতনী গানগুলো, এগুলো তো অনেক পুরাতন গান, সেগুলো যে লোকে নেবে সেটার হ্যাঁ, প্রতিও আমি একটা। জানতাম না যে আমি কোথায় যাব, আমি মানে সার্ভাইভ করবো কি করবো না আমি জানতাম না। আমি বললাম তো, আমি আমি প্রচন্ড পরিশ্রমী, আর আমি, আমার খুব একটা সৎ তুমি মানসিকতা আছে। কখন কখন ইয়ে করো, মানে প্র্যাকটিস করো? প্র্যাকটিস আমি সকালেও করি, আমি বিকালেও করি, দুপুরেও করি, যখনই ইচ্ছা হয় করি। আমি প্রচুর গান শুনি, হ্যাঁ। ভালো গান শুনি। মানে আমি মানে অনেকে যেমন যে আছে এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে দেখা যায় যে কয়েক লাখ ভিউ হচ্ছে একটা এখনকার একজন সিঙ্গারের গান, তার নিচে দেবব্রত বিশ্বাসের গান 240টা। হুম। তখন আমার মনে প্রশ্ন আসে যে তার মানে কি দেবব্রত বিশ্বাস খারাপ সিঙ্গার ছিলেন, কিংবা লোকে শোনে না? না না। বা না, এই যে জিনিসগুলো, কিন্তু আমি যেহেতু গান প্রচুর শুনি, প্রচুর শুনি, মানে নতুন কারা কিরকম গান গাইছে, কিরকম লিখছে, আমি প্রচুর সাহিত্য পড়ি। কিরকম কিরকম এখন নতুন যারা গাইছে তাদের, তোমার কাদের আমার কাদের? পিউয়ের গান খুব ভালো লাগে, পিউ মুখার্জি। অপূর্ব। মানে গত 15 অপূর্ব। বছরে যত অপূর্ব। শিল্পী এসেছেন প্রিয় মুখার্জি। পশ্চিমবঙ্গে, আমার পিউয়ের মতন গান কারোর লাগে না। আরেকজনের গানও খুব ভালো লাগতো, সে বাঙালি কাকড়াদের আক্রমণে বম্বেতে থাকে, মধুবন্তী বাগচি। হুম। অসাধারণ দুজন ভীষণ ভালো সিঙ্গার। গান। হ্যাঁ, আমার পদ্ম পলাশের কীর্তন ভীষণ ভালো হ্যাঁ। লাগে, কিন্তু ওর আধুনিক গান আমার পছন্দ হয় না। ওর কীর্তন ও রবীন্দ্রনাথের গান, ওর যে ব্যাখ্যা করে করে গান এই যে বলে, এটা আমার ভীষণ ভালো এই যে লাগে। তুমি বলে কলকাতা কাঁকড়াদের, তুমি তো এটা একটা বেশ ঢেউ তুলেছিলে, যেটা বলতে যাচ্ছিলাম একটু আগে, যে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে এরকম ভাবে একটা, মানে যাকে বলে একটা বিপ্লব নিয়ে আসা, এবং তুমি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেছিলে, এই পুরো ব্যাপারটা যদি একটুখানি, এত কিছুদিন হয়ে গেছে তবু যদি একটু বলো। আসলে 20 সাল থেকেই আমি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বলছি, কারণ 2015-14 এন্ডের দিকে আমি অ্যাপসের সাথে সম্পর্ক ছিন্ন করি। এই অ্যাপস অ্যাপস বিষয়টা কি একটু অ্যাপস বুঝিয়ে হচ্ছে বলো। অ্যাসোসিয়েশন অফ পারফর্মিং প্রফেশনাল পারফর্মিং আর্টিস্ট বলে একটা ধোঁকাবাজির একটা আঁকড়া ছিল। হ্যাঁ, হুম। সরকারিভাবে জায়গাটা সরকার বিনা পয়সায় বা সামান্য কোনো পয়সায় দিয়েছিলেন, কিন্তু ওখানে সমস্ত শিল্পীরাই মানে এনরোল করতেন, এবং দেখা যেত যে বিভিন্ন অনুষ্ঠান, কারণ আগের সরকারের আমলে তো মেলা, খেলা, জেলা উৎসব তো ভীষণ বেড়ে গেছিল, এবং সেই সব উৎসবের সমস্ত অনুষ্ঠান, মানে ধরো 30 দিনে 35টা প্রোগ্রাম, সব নিজেদের মধ্যেই তারা ভাগ করে নিত। তা মানে আমার সরকারি টাকাটা ভাগ হতো, আসল সরকারি ব্যাপারটা টাকাটা এটা। ভাগ হতো সব অনেকের মধ্যেই, সেখানে শিল্পীদের মধ্যেও হতো, যারা সরকারি আধিকারিক তাদের মধ্যেও হতো, যারা মন্ত্রী তাদের মধ্যেও হতো। তো এইটা নিয়ে আমি প্রথম প্রশ্ন তুলি যে যারা নতুন ছেলে মেয়ে, যারা গ্রামগঞ্জ মফস্বল থেকে এসে এখানে খেয়ে না খেয়ে বাবার প্রভিডেন্ট ফান্ড ভেঙে এখানে তারা চাঁদা দিচ্ছে, তারা এনরোল করছে যে আমরা কিছু অনুষ্ঠান পাবো, তারা কেন পাবে না? তাদের হয়তো নাম কম, কিন্তু সুযোগ দিলে নাম কার আজকে বেশি হবে, কালকে কালকে বেশি হবে না, কেউ বলতে পারে না। বয়স্ক বয়স্ক যেসব শিল্পী, গুণী মানুষ আছেন, আজকে হয়তো তারা গাইতে পারেন না, তাদের স্বেচ্ছায় অবসর নিয়ে নেওয়া উচিত। হুম। কিন্তু এই এমন কিছু জায়গা, এখানে তো সুনীল গাভাস্কারের মতো আত্মসম্মানী মানুষ নেই, সুতরাং গাইতে পারছেন না, চলতে পারছেন না, খোঁড়াচ্ছেন, তাতেও তবু তারা স্টেজে উঠবেন, তার মেয়েকে নিয়ে উঠবেন, তার স্বামীকে নিয়ে উঠবেন, তার ছেলেকে নিয়ে উঠবেন, তার বউকে নিয়ে উঠবেন। এই নক্কারজনক ব্যাপারটা বন্ধ হোক। এইটা আমি যখন, আর তুমি জানোই যে যে প্রশ্ন করবে তাকে তারই গেল। তাকেই গলা টিপে তার গলাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি খুব ঠেটা, হুম। আমি খুব জিদ্দি আর ঠেটা, ঘাড় ব্যাকা বলে না, সেই টাইপের। আমি সেই প্রশ্ন করেই গেছি যে আমাদের কাছ থেকে বাথরুমে দুটো লাইট লাগানো হবে, তার টাকা নেওয়া হবে, এসির টাকা নেওয়া হবে, অথচ যত উৎসব যত অনুষ্ঠান ভাগ হবে জনা 15-20 জনের মধ্যে। তাহলে তোমাকে, এই যে তুমি এক্ষুনি বলছিলে ক্যামেরার পেছনে তোমাকে বিভিন্ন জায়গায় ব্যান করে রাখা হয়েছিল, কোথায় ব্যান করে রাখা হয়েছিল, মানে একটা তো সরকারি ব্যাপারটা তো হয়ে গেছে, ওটা তো একদম এখন, এখন সব থেকে বড় জায়গাতে বলা হয়েছে, এবং এটাও জানি শাস্তি হবে। হুম। হুম
কিন্তু আমি বছর ২ বা ৩ ধরে মানে এই কোভিডের পর থেকে দেখতাম যে এই সময় পত্রিকাতে আমার কোনো অনুষ্ঠানের কিছু বেরোতো না। আমার মানে আমি এমনও শুনেছি ভিতর থেকে যে এটা ২০২৩-২৩-২৪ থেকে হয়েছে যে ভিতর থেকে মানে আমার আমার কোনো অনুষ্ঠানের লেখা কাগজে গেছে, সেখান থেকে তুমি জানো সাংবাদিক তুলে নেওয়া হয়েছে, পরের দিন বেরোবে, এটাও জানি। হ্যাঁ, এটা কেউ বা কারা ওখানে এটা করে চলেছেন লাগাতার ভাবে। এখনো স্টিল হচ্ছে? নাও না, লাস্ট একটা অনুষ্ঠানে আমি ওখানকার যিনি বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করার পরে একটা বেরিয়েছিল, তারপর থেকে আবার কিন্তু যে কে সেই হয়ে আছে। আমার কথা হচ্ছে যে তোমার কোনো আর্টিস্টকে তোমার অপছন্দ হতে পারে, অন্যান্য খবর অন- কাগজগুলোতে ঠিকঠাক হ্যাঁ বেরোয়। অন্যান্য সব হুম, থেকেই হুম, অপছন্দ, কিন্তু যে মানুষটা ২৬ বছর ধরে কাজ করছে দেশে বিদেশে, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, তাকে তুমি মানে তোমার রাজ্যের কাগজ তুমি, সেখানে তুমি এটা করতে পারো না। তুমি তোমার ব্যক্তিগত খাঁড় মেটাচ্ছ। তুমি তোমার আমি জানিও কে করছে, সেটাও আমি জানি, কিন্তু সেটা আমি ক্যামেরার হুম। সামনে বলবো না। মানে তার কিন্তু স্ত্রী তুমি গান গান এরকম তো, এটা বলতে পারো। না গান গায় বা তার হয়তো কোনো ব্যক্তিগত খাড় আছে আমার উপরে, কিন্তু সেই ব্যক্তিগত দেখো, আমি আমার চেষ্টায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হয়েছি। অন্য যদি চেষ্টা করে, আর আমাদের এখন কি আমাদের আমরা সব মাঝ বয়সী, আমরা ৪০ ঊর্ধ্ব হ্যাঁ, মানে ৫০ ঊর্ধ্ব বুঝতে বলা পারবো, চলে। হ্যাঁ। সেখানে গিয়ে যদি আমরা এই নোংরামি গুলো করি, সে তো কোনোদিন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হতে পারবে না। না। আমি যেমন কোনোদিন শুভা মুদগাল হতে পারবো না। এই কোট আনকোট এই জিনিসটা ভেবে নেওয়া দরকার। আর কতদিন করবে? নয় নিজে একদিন মারা যাবে, নয় কাগজটা বন্ধ হবে, কিছু তো একটা হবে। সুতরাং এই জিনিসটা এটা খুব দুঃখজনক, আবার খুব আমার খুব মজা লাগে, কারণ হুম। আমি এই যে লড়াই করি, এই যে আমার বাধাগুলো, বাধা ক্যাপাসে, দিলে হ্যাঁ। বাঁচবে লড়াই, মরতে হবে, মানে বাধাটা দেয় বলেই কিন্তু তোমার লড়াইটা করার জেদটা আরো ক্ষমতা, বেড়ে যায়। জেদটা বেড়ে যায়। এবং আমার মাকে আমি কোনো একদিন বলেছিলাম, মনে আছে, মা তো খুব চিন্তা করতেন, একটা মাত্র সন্তান। আমি বলেছিলাম আমি যে মাটিতে পড়বো সেই মাটি ধরে আমি উঠবো, এবং আমি জীবনের শেষ দিন অব্দি গান করে যাবো, কারণ না হলে আমি অনেক আগে মরে যেতাম। তুমি একদম আমাকে নিয়ে চিন্তা করবে না। হ্যাঁ, আমি ছেলেকেও সেটা বলি হ্যাঁ। যে যখন তোকে চারিদিক থেকে চেপে ধরবে। চেপে ধরবে, তোকে বন্ধ করবার জন্য, তোর গুণটাকে, তোর রূপ সৌন্দর্যটাকে, তোর মনটাকে, তোর কাজটাকে, তুই যদি সেটাতে হেরে যাস, সেই নোংরা লোকগুলো জিতে গেল। জিতে গেল। তুই কখনো সেটা হারবি না। আর সমস্ত মানে সুখে তোর পাশে না থাকলেও সমস্ত বিপদে আমি তোর পাশে আছি। ঠিকই। সুতরাং এটা কখনোই তাদের জিততে দেওয়া হবে না, এইসব সমাজের কীট পতঙ্গের মতো টক্সিক তো লোকদের। এই যে ইন্দ্রনীল সেনের সঙ্গে তুমি সরাসরি কথা বলেছো কোনোদিন? দেখো, ইন্দ্রনীল সেনের সাথে আমি অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তাদের আশেপাশে এমন লোকজন থাকতো, তারা কেউ অতটা দূর অব্দি এগোতে দিত না। আরেকটা জিনিস হয় যে ঔদ্ধত্য এবং ক্ষমতার অলিন্দ, ক্ষমতা পেতে পেতে মানুষ ভাবে যে তার ক্ষমতা কোনোদিন শেষ হবে না। এইটাই আজকে মারাত্মক। আমার দেখে দুঃখ হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, যে 4th মে দলটা মানে রেজাল্ট বেরোলো, তারা হারলো, ২.৫ মাসের মধ্যে দলটা কেমন ভগ্নদশা হয়ে গেল। টুকরো এবং টুকরো। যারা তার কাছ থেকে সমস্ত ভাবে তাদের শুষে খেয়েছে, শিল্পী, সাহিত্যিক, নেতা, মন্ত্রী, তারা তাদের ছেড়ে চলে গেল। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অতটা ভালোবাসা, অতটা রেসপেক্ট, অতটা কাজ পেতাম, আমি কোনোদিন ছাড়তাম না তাকে। এই যে মহুয়া মৈত্র ছাড়েননি, হুম, তার একটা ডিগনিটি আছে। ভালো একদম। লাগুক মন্দ লাগুক আলাদা কথা, হুম। তার ডিগনিটি আছে। মানুষ কিন্তু এখন অত বোকা নয় না, সমাজের। তারা মহুয়া মৈত্রকে শ্রদ্ধা করবে দেন যারা চলে গেল চলে তাদের। গেল বা পাল্টে খেলো তাদের থেকে। হুম। যে শিল্পী তার পাশে বিপদের দিনেও দাঁড়িয়ে আছে, সমাজের মানুষ তাকে রেসপেক্ট করবে। কিন্তু যে দুহাত তুলে কীর্তন করে হঠাৎ করে কীর্তনিয়া হ্যাঁ, হয়ে গেল, হ্যাঁ। হঠাৎ করে মানে ভক্ত হয়ে গেল, তাকে কিন্তু মানুষ ঘেন্না করবে, একবারে ঘেন্না করবে। সাধারণ হুম, মানুষ কি বলে তারা জানে না। হুম, হুম, হুম। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ কোনোদিন ঘেন্না না, করবে না, সেটা তারা কথা। রেসপেক্ট করে। হ্যাঁ, ঠিক স্টেজ আছে। থেকে নামলে বিদেশে জুতোটা নিয়ে এসে এগিয়ে দেয় বয়স্ক মানুষরা, তাহলে। তুমি যেটা করছো, তুমি প্রচারকের কাজ করছো মা, হুম, বলে আশীর্বাদ করে। বাহ। এটাই আমার কাছে প্রাপ্য। সেই তো প্রাপ্তি। আচ্ছা, তুমি এই যে শুভেন্দু অধিকারী তোমাকে কি মানে তুমি যে কথা বলতে গেছিলে, কি কথা হয়েছিল এবং তাতে উনি কি আশ্বাস দিয়েছেন? আমি প্রথম কথা, আমার নিজের গান আমি একটা স্টেজে উঠে গাইবো তার জন্য আমি একেবারেই বলতে চাইনি। আমি দীর্ঘ এই বছরগুলো সিপিএম এর শেষের দিক থেকে দেখেছিলাম যে কিভাবে কিভাবে
সমস্ত জায়গাগুলোকে নোংরা করে ডাইলুট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা যখন বড় হয়েছি তখন আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতেই কিন্তু কিছুটা ট্রান্সপারেন্সি দেখেছি। নিশ্চয়ই। সেই জায়গাটা তৃণমূল আমলে একদম সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে গেল। এবং যখন আমি চিফ মিনিস্টারকে মানে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেলাম, মানে শুভেন্দু আমি অধিকারী, হ্যাঁ। হ্যাঁ, আমি শুভেন্দু তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি তার কাছে গিয়ে এটাই বলেছি যে এই জায়গাটাকে পরিষ্কার হোক আর ব্যানটা উঠুক। দেখো, রং তোমার যাই হোক না কেন, তুমি লাল হোক, নীল হোক, সবুজ হোক, গেরুয়া হোক, গুণ দিয়ে বিচার হোক, গুণের মা। শিল্পে তো আর কোনো রং নেই। সেটাই তো হয়েছিল। হ্যাঁ। চন্দন সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, আনন্দীবেনী বসু, আরো কত কত নাম বলবো বলো তো, শুভেন্দু মাইতি, কত কত নাম বলবো। হুম। মানে যে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পেতেন না কারণ তারা কর্তাভজা ছিলেন না। শ্রীলেখা মিত্র, হুম। শ্রীলেখা মিত্রের মতো একটা অভিনেত্রী বের করুক তো বাংলা হুম। ইন্ডাস্ট্রি। হুম। তারা বাইরে গিয়ে কাজ করছেন, তারা এত বছর বাদে আদিত্য বিক্রম রেড কার্পেটে নিয়ে গেল বাঙালির, হুম। মানে মায়ানগর। যদি মায়ানগর, যদি আমরা বুদ্ধিমান জাতি হতাম, আমাদের বুদ্ধিমান সরকার থাকতো, তারা এদের প্রমোট করতো রাজ্যের মুখ উজ্জ্বল করবার এরা জন্য। হাউ হাউ করে কেঁদেছে, শ্রীলেখা এবং রিনাদি গিয়ে চিৎকার করে বলেছে হল দিতে হবে, হলের মধ্যে দাঁড়িয়ে। তাহলে বলো, অপর্ণা সেন গিয়ে বলছে যে হল দিতে হবে এই সিনেমাটার। তা বলবে তার গলাটাই আমি চেপে বন্ধ করে দেবো। আজকে বোঝ, আজকে বোঝ পুরো ইন্ডাস্ট্রিটাই ধসে পড়ছে, ধসে পড়েছে, ব্যবসা নেই, কিছু না। কিছুই নেই। এবং তারপরে এখন আশা রাখি যে নতুন সরকার এসে কাজ করবে। হুম। যে কাজ করবে না তার অবস্থায় কিন্তু ভালো হবে না, কারণ বাঙালি এখন আর অত বোকা নয়। হচ্ছে যে দেখো, দেবজিৎকে আমি বহুদিন ধরে চিনি, মানে তোমারও আগে থেকে চিনি হ্যাঁ বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ সানন্দার যুগ থেকে। সানন্দার যুগ থেকে, এবং তখন আমি সদ্য 97 কি 98 এরকম সময় আমি আনন্দবাজারে আসার পরে দেবীকে তখন কি সুন্দর দেখতে ছিল, অত মোটা ছিল না, বুড়ি টুড়ি ছিল না। হ্যাঁ। এবং দেবজিতের ভীষণ ফ্যান ফলোয়ার ছিল। তো ওকে আমি, আমার মনে আছে একটা ফটোশুট করি, একটা বাবু কালচারের একটা ওকে দিয়ে করেছিলাম, এবং ভীষণ ভালো ফ্যাশনটা হয়েছিল, আনন্দ ধুতি পাঞ্জাবি দিয়ে ইত্যাদি। তো ওর সঙ্গে ভালো, আমি তখন কিছুদিন। আমার সদ্য বিয়ে হয়েছে। ও আচ্ছা, তোমার শুদ্ধ বিয়ে সদ্য হয়েছে, বিয়ে হ্যাঁ হ্যাঁ। হয়েছে। তারপরেই তো তোমাদের দেখলাম যে তোমরা দুজনে মিলে গান গাইতে, হ্যাঁ, নাটকের গান করতে। নাটকের হ্যাঁ, গানে, ও তো হ্যাঁ, মেইনলি নাটকের গান এবং নাটকের গানই পুরাতনী করে, গান, নাটকের নাটকের গানই গানই করে। হ্যাঁ, তোমরা দুজনে করতে, এবং তোমাদের বোধহয় 27 বছরের বিবাহিত জীবন, তাই তো? এবছর 28 হবে। এবছর 28 হবে। হয়েছে আর কি, মানে আমাদের হ্যাঁ, জুন মাসে এবং তোমার সঙ্গে আমার দেখাও হলো, আমরা খেতে গেছি, তোমরা খেতে গেছো, হ্যাঁ, একটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি লাগলো, সবই ঠিক আছে। যে কোনো জিনিসই হতে পারে, মানে এটা একটা জীবনের একটা অঙ্গ। তো একটু আমি জানছি, কারণ দেবজিৎকেও সবাই চেনে, তোমাকেও সবাই চেনে। আমার মাঝখানে মনে ছিল কি হলো, তোমার আর দেবজিতের কোনো ছবি নেই কেন ইত্যাদি। তো হঠাৎ কি হলো? না এমনিতে তো কাজকর্মের দিক থেকে অ্যাকচুয়ালি আমার সাথে যখন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল আমি তখন অনেক ছোট। হুম। হ্যাঁ, এবং দেবজিৎ বন্দ্যোপাধ্যায় মানে অনেকটাই হুম। আমার থেকে সিনিয়র, এবং আমাদের অনেকটা এজ ডিফারেন্স আছে। এবং আমি তখন কি একেবারেই ফ্রেশ একটা মেয়ে, কলেজে জাস্ট চাকরি পেয়েছি, ভালো গান জানি, দেখতে তখন আমি একটা স্টানিং বিউটি ছিলাম। এখনো আছো? পড়া- কিন্তু অনেক বয়স হয়ে গেছে। পড়াশোনায় খুবই ভালো ছিলাম, আমি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলাম মেয়েদের মধ্যে। ওরে বাবা, সুতরাং হ্যাঁ। আমার মানে একাডেমিক্সটা ভীষণ ভালো, আমি অত ভালো গান করি, অত সুন্দরী, বাবা মায়ের একমাত্র সন্তান। হ্যাঁ, মানে সবকিছুই প্লাস প্লাস রূপে প্লাস গুণে পয়েন্ট। হ্যাঁ, একদম, হ্যাঁ। প্লাস পয়েন্ট। এবং আমার দেবজিতের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, ওর তো কথাবার্তা শুনে সবার খুব ভালো লাগবে। আমি ভাবলাম যে একসাথে গানই করব। এবং তারপরে নাটকের গানে ওর সাথে আমি কাজ করতাম। কিন্তু আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে যে নাটকের গান খায় না, মাথায় দেয় না, অনেক বাঙালি বোঝে বুঝতে না। পারে না। সেই জন্যে আমাকে আমরা যেহেতু দুজনেই চাকরি করতাম না, এবং আমিও মানে গান বিয়ে করার পরে চাকরিটা এবং সযত্নে ছেড়ে দিলাম, যেটা আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে একটা ভুল সিদ্ধান্ত। এবং আমাদের দেখো জীবনযাত্রা, জীবন সংগ্রাম সবই আছে, কারণ হুম। প্রতিদিনই তো তোমাকে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, বাড়ি তখন ভাড়া বাড়িতে থাকতাম, বাড়ির ভাড়া দিতে হবে। আর বাবা মার কাছে প্রতিদিন চাওয়াটা খুব একটা সম্মানের প্রশ্ন নয়। যদিও বাবা মা আছেন আমার পাশে পিছনে। দেবজিতের বাবা মা? দেবজিতের মা অনেকদিন আগেই মারা গেছিলেন। আর ওর পরিবারের সাথে ওর খুব একটা ভালো সম্পর্ক ছিল না, ও। ওর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল। সেটাই জানতাম, যার জন্য বাবার দিক থেকে কোনোভাবেই কোনো সাহায্যের জায়গা, বাবা বা দিদি
হ্যাঁ, তারা যথেষ্ট সচ্ছল ছিলেন, কিন্তু তারা কেউ কোনোভাবেই সাহায্য করেনি। পুরো সাহায্যটা আমার বাড়ির লোকেরাই কিন্তু মূলত করেছে, পাশে এতদিন ধরে দাঁড়িয়েছে। এবং তারপর আমার ছেলে হলো হুম। বছর খানেক বাদে। সুতরাং বাচ্চা হলে বাচ্চারও আরো কিছু আর কিছু অনেকটা ব্যাপার। অনেকটা সময় যায়, তার পিছনে যায়। সেখান থেকেই আমি ভেবেছিলাম যে আমি তাহলে আমার নিজের বিষয়টা নিয়ে কাজ করব, কারণ আমাকে প্রচুর শ্রোতা আমার বলতেন যে কেন আপনি এসব গান কম করেন, আমরা তো আপনার গলায় এসব গান শুনতে চাই। আর দুটো পার্থক্য আছে, বেসিক্যালি আমি না সিঙ্গার। হ্যাঁ, আমি অনুষ্ঠান করতে, পারফরমেন্স করতে অনেক ভালোবাসি। সেখানে আমি ছোটবেলার থেকে এত ভালো জায়গায় গান শিখেছি, এবং গলায় একটা সহজাত সুর, সেটা তো, গানটা তো কান দিয়ে ঢোকে। হুম সেখানে তোমার যদি অনেক নলেজও থাকে, তুমি যদি সেরকম গান গাইতে না পারো, শ্রোতা কিন্তু তোমাকে হুম রিজেক্ট হুম করবে। হুম হুম। হুম। সেখানে একটা কনফ্লিক্ট ছিল, প্রথম থেকেই একটা কনফ্লিক্ট ছিল। আর যেহেতু ইগোটা অনেক সময়, মানে যেহেতু স্বামী স্ত্রীর বাঙালি সমাজে এক প্রফেশনে ইগোটাও অনেক কাজ করতো একটা। কিন্তু ঠিক আছে, আমি খুব ম্যানেজ করে করে, আর আমি না, খুব তোমরা তো সাবমিসিভ। দুজনে একসঙ্গে কাজ করতে একটা করেছি, সময় করেছো। করেছি। পরেও আমি একসাথে কাজ করেছি। ও কিন্তু নাটকের গান গাইতো, তুমি আমি পঞ্চকবি পঞ্চকবির গানে 2013 থেকে যখন নিজের জায়গাটা আস্তে শুরু আস্তে করলে। শুরু করলাম, এবং আমি মার্কেটে যেটা বলে খেয়ে গেল বা ক্লিক হুম করে গেল, এই ক্লিক করাটা একদিকে যেমন আমার পক্ষে ভালো হলো, একদিকে আবার সংসারের দিক থেকে। সংসারের দিক থেকে স্বামী স্ত্রীর যে দ্বন্দ্বটা, সেইটা কিন্তু ভিতরে ভিতরে চাপা একটা, মানে স্রোতের মতো কিন্তু শুরু হলো। কারণ আস্তে আস্তে আমি তোমার যখন, ইয়ে বাড়ছে। বা আমার নাম বাড়ছে, আমার খ্যাতি বাড়ছে, এবং আমি যখন বিয়ে করেছি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, মোটামুটি ইন্ডাস্ট্রি তাকে চেনে। আমাকে কিন্তু কেউ চিনতো না 98 সালে। দেখেছে সুন্দরী, গান গায়, শিক্ষিতা, বড়লোকের মেয়ে, একটা মেয়ে। দেবজিৎ একটা ট্রফি জিতেছে। হুম হুম। এইটুকুই। কিন্তু আমি প্রচন্ড পরিশ্রমী, এবং আমি খুব বুদ্ধি ধরে নিজের কাজটা করি। আমি আত্মসন্তুষ্টিতে ভুগি না, এবং হুম যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি নিজের জায়গাকে এগিয়ে নিয়ে গেছি। হুম এইখানে যখন আমার নামটা বাড়তে শুরু করলো ইন্টারন্যাশনালি, আমি প্রচুর কাজ দেবজিৎকে সাথে নিয়ে নিয়ে বিদেশে গেছি, আমার ছাত্রছাত্রীরা নিয়ে গেছে টিকিট কেটে। 2019 অব্দি পর্যন্ত আমার বঙ্গ সম্মেলনে নিয়ে গেছি। কিন্তু সামহাও বিদেশে হয়তো ওকে অতটা অ্যাকসেপ্ট করেনি, ওর ও গানকে বা। আর বিদেশে দেখো তুমি, বঙ্গ সম্মেলনে যখন যাচ্ছ, লোকে 8 ঘন্টা 40 মিনিটের অনুষ্ঠান, সেখানে গান শুনবে, সেখানে অত তো জ্ঞানী গুণী হুম। ব্যক্তিরা আসে না। হ্যাঁ। সুতরাং ওর, মানে সাবজেক্ট চয়েসটা হয়তো ভুল ছিল, যেটা আমার ছেলে আজকের দিনে দাঁড়িয়ে বলে যে বাবার উচিত ছিল পুরোটাই রিসার্চ ওয়ার্কে মনোনিবেশ করা, কোথাও একটা অধ্যাপনা করা, কারণ ও ওইটা ভালো পারে, ও ডিরেক্টোরিয়াল কাজ ভালো পারে। আমি ওকে অনেকবার বলেছি। মানে ও কি গানের থেকে বেশি গল্পটা বলতো, মানে কথাটা না, বেশি। ও কথাটা অনেক বেটার বলে, যেহেতু ওর একটা গবেষণার হুম ব্যাকগ্রাউন্ড আছে, এবং কথা খুব সুন্দর বলে। সেই হুম জন্য গান যতটা ও ডেলিভারি করবে মানুষের কাছে, গান যতটা ওর সুন্দর, মানুষ বলবে আহা কি গাইলাম। শ্রীকান্ত আচার্যর গান যত ভালো বলবে, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান তত ভালো বলবে না, কারণ শ্রুতি মধুর নয়। আচ্ছা। আমি তোমাকে খোলামেলা ভাবেই বললাম, কারণ জীবনের এই পর্যায়ে এসে ঢাকাঢাকির আর কোনো কোনো, প্রয়োজন হ্যাঁ নেই। হ্যাঁ। শ্রুতি মধুর নয়। কিছু লোক কিন্তু হয়তো। রিদ্ধি, একটা কথা বলছি, স্বামী স্ত্রী 27 বছরের সম্পর্ক এই যুগে দাঁড়িয়ে, মানে আমি এটা বলছি না অভিমানের সময়, হ্যাঁ, এই যুগে দাঁড়িয়ে কি এখনো এইরকম ইগো না না, থেকে এগো বের আছে, 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 হয়? প্রচুর আছে। আমি প্রচুর, মানে আমি এটা থেকে তোমাদের প্রচুর মধ্যে অশান্তি সাফার করেছি, হচ্ছে? প্রচুর মানে সাফার ভেতরে ভেতরে। করেছি। নিবেদিতা, আমি শুধু, মানে আমার ছেলের জন্য আমি ব্রোকেন হোমের ছেলেটাকে করতে চাইবো না বলে আমি শুধু বিয়েটাকে বাঁচাতে চেয়েছি। আমি প্রচুর সাফার করেছি। মানে ইগো যে কোথায় যেতে পারে, মানে মানুষ মানবে না, জন মানবে না, স্টেজ না, স্টুডেন্ট না, সবার সামনে। অকথ্য ভাষা, অকথ্য ভাষা। আজকের দিনে আমি কিন্তু তাকে, তার গুণকে রেসপেক্ট করি। আমি কিন্তু তার গুণকে কোনো অশ্রদ্ধা করি না। কিন্তু আমার ছেলে বলে খুব সুন্দর করে, এখনকার ছেলে তো, যে যখন বাবার সাথে বিয়ে হয়েছিল, বাবা ছিল 50, তুমি ছিলে 0। পরে তুমি হয়ে গেলে 50,000, বাবা সেই 50। হুম। এই জিনিসটা, মেল নিতেই পারে ইগো, না, মেল ইগো, মিসোজিনিস্টিক। হ্যাঁ। আর নার্সিসিস্ট যারা হয়, তারা এটা কখনো মানতে আসলে ও পারবে না। নিজেকে আপডেট করেনি। আমি প্রচুর বলেছি, ছেলে বলেছে, আমি এবং ছেলে তার শত্রু হয়ে গেছি।
আর আমাদের দুজনের মধ্যে একটা বেসিক পার্থক্য কি, আমাকে যদি কোনো লোক ধান্দার জন্য তেল মারে 4 দিন, আমি 3 দিন শুনবো, তারপর আমি ভাববো আমাকে এত ধান্দা করে তেল হ্যাঁ, মারছে কেন, কেন? কেন করছে, কোনো একটা ধান্দা আছে। আমার স্বামী সেটা নেই। আমার স্বামী ভাবে আমি তো এটাই, আমার বাড়িতে আমার ছেলে আমার বউ কেন আমাকে সমালোচনা করছে যে তুমি অন্যটা করো, অন্য গানটা করো, এটা করো, আমরা ভালোর জন্য বলেছি। বাট সে বোঝেনি, সে না বোঝার দায়িত্ব তার, সে আমার থেকে এত বয়সে বড়। না, ওটাই তোমার ছেলে যেটা বলছে ঠিকই, মানে তোমার 50,000 হয়ে গেছে, ও সে 50 না হিসেবে ওটাও গেছে। নিতে পারিনি। তারপর অন্যরকম ভাবে ব্রেন ওয়াশড হয়েছে, মানে হুম ব্রেন ওয়াশড হয়েছে। অনেক লোকই তো ক্রিমিনাল মাইন্ড আশেপাশে ঘুরে বেড়ায়, হুম হুম এবং আমাদের একটা আর্কাইভ আছে, যে ধরো যা জিনিসপত্র আছে বিদেশে বেচলে সেগুলো হুম। ভালো দাম হবে। হ্যাঁ, এবং সেই আর্কাইভে আমারও অনেক অর্থকরী সাহায্য। কোথায় আছে সে? এটা হাওড়াতে আমার, হুম মানে শ্বশুর বাড়ির একটা পোর্শন, মানে পরে পাওয়া গেছে। সে হুম। অর্থকরী সাহায্য আমি করেছি, বিদেশ থেকে বই এনে দিয়েছি, রেকর্ড প্লেয়ার এনে দিয়েছি, রেকর্ড গ্রাম এনে দিয়েছি। ওই আর্কাইভটা আমার মনে হয় হাতানোর জন্যে এই স্ক্যাম, একটা তৃণমূল আমার এটা স্ক্যাম, এটা টোটাল স্ক্যাম। তোমার স্বামী স্ত্রীর মধ্যে স্ক্যাম? মানে আমার স্বামী স্ত্রীর মধ্যে না, আমার স্বামীকে ওইভাবে হস্টেজ করে বা মর্টগেজ করে রাখা হয়েছে। এবং তৃণমূলের কিছু গ্রাউন্ড লেভেলের, মানে একদম একদম নিচু লেভেলের হুলিগানস, হ্যাঁ, তৃণমূল আমলেই চাকরি পেয়েছে কোন্নগরের বিশেষ একটি স্কুলে, মানে একটা ফেলুরে স্কুল আছে, হুম। সেখানকার 11-12 পড়ায়, সেখানকার কোনো একদম বয়স হয়ে গেছে, রিটায়ারিং এজে, সেইখানকার টিচার, মহিলা? হ্যাঁ, মহিলা। এবং সেখানে তৃণমূলের আরো কিছু ওরকম, মানে লাতখোর হুলিগানস যাকে বলে, তারা মিলে এটাকে পুরোটা একটা ক্যাপচার করেছে। ক্যাপচার করে জিনিসটাকে আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলা যেতে পারে। খুবই আনফরচুনেট, কারণ দেবজিৎ আমার এত বন্ধু ছিল, মানে না, এত। এটা আমাদেরও খুব খারাপ লাগে, হ্যাঁ, আমরাও মানে যখন আমাদের দেখো, আমরা তো সব মানে তোমরা আসতে দুজনে অফিসে, কি সুন্দর হাজবেন্ড ওয়াইফ একটা, কি সুন্দর আমরা গল্প করতাম। হ্যাঁ, মানে সেই জিনিসটা যে এরকম হতে পারে, এটা না, আমার কাছে। আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা উই আর আর সেপারেট। দেবজিৎ চেহারাটাও খুব বাজে করে ফেলেছিল, ওর অফিস তো। দিনরাত যদি খেত, তাকে বললেও সে শুনতো না, সে বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবে, তাকে যদি আমরা খাবারের বারণ করতাম, আমরা একটা সময় আমি আর আমার ছেলে তার শত্রু হয়ে গিয়েছিলাম, কারণ আমরা বলতো, আমার ছেলে বলতো বাবা এত মাংস খেও না। দেখো, যে মানুষ ভাববে আমাকে শাসন করছে, ভালোবাসছে না, তাহলে তো তাহলে মুশকিল। তো মুশকিল। আবার যারা তাকে ভালোবেসে তাকে মদ খাওয়াচ্ছে প্রতিদিন ও বসিয়ে বসিয়ে, আচ্ছা, ওটাও যারা তাকে হয়েছিল। ভালোবেসে আহ চপ, কাটলেট, তেলে ভাজা, যেগুলোতে মোটা হয়, রোগগ্রস্ত ক্রমাগত হয়, ক্রমাগত ক্রমাগত খাওয়াচ্ছে, সে ভাবছে এবং তার প্রশংসা করছে যে তার মতো প্রতিভা ভারতবর্ষে জন্মায়নি, বয়স হয়ে গেল। তখন তো তার মাথাটা ঘুরে যাবেই। আমার মাথা ঘুরবে না, কারণ আমার মাথা খোলা মাথা। হুম। যার মাথা খোলা মাথা নয়, যে নিজের সম্পর্কে একটা নার্সিসিজম, একটা নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখে, তার মাথা ঘুরবেই। তো এই 27 বছর পরে জাস্ট ছেড়ে চলে গেল? সে নিজের মতো করে আছে, কোনো শুনেছি কারোর সাথে কন্যাগরেই করে। আছে? না, আমি ঠিক জানি না, মানে শুনেছি চন্দননগরে আছে, কোনো এক মহিলার সাথে, বয়স্ক একজন মহিলার সাথে আছে, থাকে। আমার সাথে কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কখনো কখনো কথা হয়। আমার ছেলের জন্য খারাপ লেগেছিল, কিন্তু ছেলে বললো যে না, আমার এটা নিয়ে কোনো খারাপ লাগার নেই, তুমি কারণ ও তোমার। অনেক ঝেলেছে, মানে ও অনেক সহ্য করেছে। সহ্য করেছে, এবং ও দেখেছে, চোখের উপরে এগুলো দেখেছে, দিনের পর দিন ঘটনা দেখেছে। আজকে ধরো যতই আমাকে ভিলেন বানানোর চেষ্টা করুক না কেন, বাড়িতে কাজের মেয়ে, ড্রাইভার থেকে শুরু করে সবাই জানে যে কে কি করেছে, কে কি করেনি। তারপর তার একটা, সে মানে ধরো আমাদের বাড়িও কোনো তার নামে, আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট নেই, আমাদের ধরো তার একটা মেডিক্লেম নেই, 24 সালে তার মরণাপন্ন অসুখ হয়েছিল, আমি সমস্ত কিছু পয়সা করি, সবকিছু দিয়ে তাকে ট্রিটমেন্ট করাই, এবং 10 দিন সে আইসিইউতে ছিল। আমরা আমরা আমি করেছি কর্তব্য, আমি মনে করেছি আমার কর্তব্য এই এটা। বাড়িটা কার? এই বাড়িটা আমাদের তিনজনেরই অ্যাকচুয়ালি আইনগত ভাবে, কিন্তু কেনাটা তো দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামেই, কারণ হুম। কোনো জায়গাতেই সে আমার নামটা ঢোকাতো না। এখানেও কিন্তু অনেকটা টাকা কড়ি আমার দেওয়া আছে, বাহ। কিন্তু এটা পারবে না, হ্যাঁ কারণ হ্যাঁ এখন আইনগত জায়গায় একটা আছে তো। হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ। তো আইন তো এখন খুবই কড়া। ও এখন চন্দন, ও গান টান গাই এখন, করছে কিছু করে অনুষ্ঠান? কিনা আমি জানি না গো, আমি কোনো ও, খোঁজ রাখি না। কারণ আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এই কারণে, কারণ আমি দেখছি তোমাদের দুজনের ছবি তুমি ফেসবুকে সুন্দর করে দিতে দিতে, হঠাৎ দেখছি নেই। আমি খুব মানে অবাক হয়ে গেলাম, কি হলো, তারপর তো শুনলাম এটা। না, এবং ইট ইজ ভেরি আনফরচুনেট। যাই হোক, এখান থেকে না, আমি সরে আমার যাচ্ছি। মতে যেটা হবার
সেটা হবে। জীবন আজকে তো নদীর মতো বয়ে জীবন যাবে। নদীর মতো বয়ে যায়। আমি আমার কাজ নিয়ে ভেরি মাচ আছি, আমার সন্তান, আমার বাবা, আমার ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আমি খুব খুশি আছি, খুব ভালো আছি, এবং সব থেকে বড় কথা আমার ফ্যামিলিতে এই টক্সিক জিনিসটা নেই। নেই, এই যে অশান্তিটা কন্টিনিউয়াস নেই। বাইরে আমাকে মুখে হেসে গল্প করতে হচ্ছে যেন আমরা, এই জিনিসটারই আমি আমার কাজে মন দিতে পারছি, আমি খুব ভালো আছি, আমি খুব খুশি আছি। আর এটা আমি কোন ইয়ার থেকে শুরু হলো এই এই বিভাজনটা? মহিলার সাথে যোগাযোগটা 2025-এ শুরু হয়েছে, 2025-এর ও, জানুয়ারি থেকে, এবং সমস্ত কিছুই সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে। যেহেতু এটা আইনগত ব্যাপারে চলছে, আমি এটা ও নিয়ে আর তোমাদের বেশি, ডিভোর্স না চলছে? ডিভোর্সের উনিও কোনো ডিভোর্সের মামলা করেনি, আর আমার তো ডিভোর্সের কোনো প্রয়োজন নেই, কারণ হুম আমি তো আর বিয়ে করবো না। হ্যাঁ, হুম ওনার যদি বিয়ে করবার ইচ্ছা থাকে, আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এই হুম, বাড়ি ছাড়ার জন্য, কিন্তু সেটা আমার লয়ার খুবই ভালো লয়ার, তিনি এটা সামলে সামলেছেন নিয়েছে। সামলেছেন আর আমি ইচ্ছা করলে আইনগতভাবে না হয়েও আমি হয়তো সরকারিভাবে কথাগুলো জানাতে পারতাম। এখন তো সরকার বদল হয়েছে, তাতে ওরা অনেকটা চাপে চাপে পড়ে গেছে, কারণ পড়েছে। এরা হচ্ছে আইপ্যাকের জাল কাগজ থেকে শুরু ও, করে অভিষেক ব্যানার্জির জাল চিঠি সবকিছু সবকিছু করেছে এই ফ্যামিলিতে ঢোকার জন্য, আমার ফ্যামিলিতে এভরিথিং তারা করেছে। কিন্তু আমি কখনোই সেই জিনিসগুলো লোকসমক্ষে আনতে চাইনি। আমি এই এই যে এত প্রথম বোকা হয়ে গেল কি করে? আমি আমি এই তো প্রথম জানতাম না এত বোকা। হিংসে, মানুষের হ্যাঁ, ঈর্ষার ব্রেন ওয়াশ যে কোথায় যেতে পারে। মহিলা ওকে ধরেছে আর্কাইভের কর্তৃত্ব নেবে, বইয়ে যদি ছোট ছোট পাবলিশারের কাছে গিয়ে যদি বইয়ের, দেখো একটা ওই আর্কাইভে মফস্বলের কি কি আছে বলো? আর্কাইভে আছে ভালো ভালো জিনিসই আছে কিছু কিছু। হুম আর দেখো একটা ছোট একটা লোকাল একটা ফেলুরে স্কুলের একটা টিচার, তার নাম ধামের খ্যাতি আছে, সে ধরেছে এরকম একটা হুম মূর্খ একটা বুড়োকে, হুম। যে যার ভেতরে একটা হিংসে আছে বউ সম্পর্কে করেছে। এবং আমি খুব ওদের ঈশ্বর কৃতিত্ব, বিশ্বাসী। ওদের ওদের কৃতিত্ব। কৃতিত্ব, এবং আমার স্বামীরও সেখানে দোষ আছে। হুম, আমাকে তো বললেও আমি আমার বাড়ি ছেড়ে আমার সন্তান ছেড়ে যেতাম না। না, আমার 25 বছর, তখন আমার ছেলের বয়স 25 সাড়ে 25 বছর, আমি তো কখনোই আমার ছেলেকে এই অপমানের জায়গায় রেখে যেতাম না। আমি তো অনেক আগে আমার ছেলেকে নিয়ে চলে যেতে পারতাম, আমার বয়সও কম ছিল, রূপ ছিল, আমি হুম আলাদা, আমি ডিভোর্স নিয়ে অন্য জায়গায় বিয়ে করতে পারতাম, হুম স্টিল নাও পারি। হুম কিন্তু আমি তো কোনোদিন সরবো না আমার ছেলের পাশ থেকে। এটা একটা মানুষের ইন্টিগ্রিটি, হুম। এটা একটা মানুষের আপব্রিঙ্গিং, আর ধারাবাহিকতা। ধারাবাহিকতা। ওর আমাকে বহু মানুষ বলেছে এটা ধারাবাহিক ভাবে এই জিনিসটা হয়েছে দেবজিৎ কে বন্দ্যোপাধ্যায়। বলবে তোমাকে দেখলে? হ্যাঁ, এত সুন্দর দেখতে, এত গুণী। কারণ তুমি যে দেখবে যে আত্মসম্মানী মহিলা এবং নিজের পায়ে দাঁড়ানো মহিলা ভীষণ চাপ। পুরুষরা সহ্য করতে পারে না, এখনো পারে না। মহিলারাও পারে না। না। মহিলারা হিংসে করে, তাকে বদনাম করে, নোংরা হুম, কথা বলে। আর পুরুষরা যেটা করে, তারা অন্যভাবে যদি না অসভ্যতা করে, অসভ্যতা করে। এটা কিছু করার নেই। আমাকে দুর্ব্যবহার করে, রাফ হয়ে যায়, সরে যায়, অনেক আমাকে কিছু। ধরো আমার কাজ করতে হবে, আমার আজকে যা বয়স, আমার নতুন বিয়ে থার আমার কোনো আগ্রহ নেই। আমি বুঝে গেছি বিয়ে কি জিনিস। আমি আমার কাজ, আমার স্টুডেন্ট, আমার সন্তান, আমি খুব বেড়াতে ভালোবাসি, হুম। আমি সেই নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। হ্যাঁ, তুমি 12বার NBC-তে গেছো, 12বার আমেরিকাতে সুতরাং করেছো, আর কি আমি আছে আমার তো? নিজের কাজ নিয়ে ভেরি মাচ এনাফ। ফোকাসড। হ্যাঁ। আমার খারাপ লাগে যেটা, যে ধরো এখানে তাকে ঠাকুরের মতো বসিয়ে রাখা হতো, সে এক পয়সা সংসারে হ্যাঁ, দিত না, এক পয়সা রোজগার করতো না, শুধু অথচ বর হিসেবে রয়েছে। শুধু সে যা চাইছে, সে খাচ্ছে দাচ্ছে, ওষুধের খরচ, তার কাজটা, তার ক্রিয়েশনটা নষ্ট হয়ে গেল। যতটুকু কাজ, তার কাজের জায়গায় কিন্তু তার কোনো, মানে আমি বলছি না সে অযোগ্য, তার নিজের কাজ সাবজেক্টে সে কিন্তু দক্ষ, কিন্তু তুমি নিজের করলোই সাবজেক্টটা না। নষ্ট করে দিল। এখন এই আর না, গান ফান হয়তো করে না, কে জানে। কাজ সম্ভব না, মানে এখন একটা ধরো এই কমফোর্ট জোন থেকে গিয়ে একটা 40 বছর সাউথ ক্যালকাটায় থেকে, ওই একটা ধারে ধারে গোবিন্দপুরে গিয়ে থেকে, তার জীবনে কতটা, তার ভেতরেও তো রিপেন্টেন্স নিশ্চয়ই আছে, কিন্তু তার ইগোটা হয়তো তাকে ফিরতে বাধা দিচ্ছে। হুম। ভালো থাকুক কি না থাকুক, আমি তাও ছেলেকে বলেছি যে তোমার বাবা, তোমার আর এর মধ্যে কথা হয় না? না আমার সাথে কোনো যোগাযোগ নেই, দেড় হুম বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমি হুম কথা বলতে চাইও না, কিন্তু আমি এতটাই ফেয়ার একটা মানুষ যে তার বাড়িতে সে যদি তার সন্তানের কাছে ফেরে, তার সন্তান তাকে দেখে, আমার কোনো আপত্তি থাকবে না। বাহ। সেটা তার বাড়ি, তার ঘর, হুম আমি এখনো তার বিবাহিতা স্ত্রী, হুম সে এখনো আমার বিবাহিত স্বামী। হুম স্ত্রীর নাম দেখতে গেলে আমাকে লোকাল বিএলও এসে বলেছে, দিদি আপনার নামটার জায়গায় ফাঁকা রেখে দিয়েছে, হাসতে হাসতে। বিএলও মেয়েটা আমাকে খুব রেসপেক্ট করে, যখন ভোটের আগে আলো ঠিক আছে, সে তো বলে করলেও তো কিছু হবে না, আইনগতভাবে এখন আমি তার স্ত্রী, হুম এখনো যে মহিলার সাথে থাকে সে তার স্ত্রী নয়। হুম, সে তো বটে। আর আমি করলে তার বাস করে দিতে পারি, হুম, কিন্তু আমার না ওই বাস করার মতো সময়টাই এটা নেই। নিয়ে
হ্যাঁ মানসিকতাও নেই, সময় নেই, সময় বরং নেই। আমি নিজেকে আরো উন্নত হ্যাঁ করতে চেষ্টা এটাই করবো। ওখানে যাওয়া টাওয়া ওর না পিছনে না বাস দেওয়ার না জন্য না যে না নেগেটিভ না, তোমায় করতে ও হবে। আমাকে দরকার নেই, আমি একে চুনোপুটি সব। হুম আমি এখন আমার নিজের কাজের হরাইজন হুম বাড়াচ্ছি, হুম বইয়ের কাজ শুরু হচ্ছে, ঠিক ঠিক ঠিক। ফিল্মের কত অফার পাচ্ছি, আমি বাহ নিজের কাজ গুড। করব। হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ। ঠেকা পড়েনি না নিবেদিতা। হ্যাঁ সত্যি তো। আমি আর বড়জোর 20 বছর বাঁচবো, সুতরাং তার মধ্যে আমি আমার কাজ, আমার ছাত্রছাত্রী, আমার সন্তানকে একটা ভালো জায়গায় সে তোমার যাতে ছেলে এখন থাকে। কি করছে, চাকরি করছে? ছেলে চাকরি পেয়েছে, যা সদ্য পড়ানো পড়ানোর পড়াচ্ছে? চাকরি পেয়েছে, জিআরএফ পরীক্ষা দিয়েছে, আশা করি পেয়ে যাবে। পিএইচডি যে করছে? হ্যাঁ, পিএইচডি তে শুরু করবে। ও তো পড়াশোনায় ফোকাস ছেলে। ও হুম হুম। আমি বলেছিলাম বাইরে যাও, ও আমাকে ছেড়ে খুব একটা যেতে চায় না। খুব ও ভালো। দাদুকেও খুব ভালোবাসে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। দাদু, আমি, তারপর এইসব ঘটনার জন্য ও একটু ঘেটে গেছিল। হুম, সে তো হবে, বাড়ির একটা বাড়িতে পরিস্থিতি। পরিস্থিতি, ছোট ছোট ফ্যামিলি তো, শেল্টার্ড ফ্যামিলি, সেখানে যদি এরকম একটা হঠাৎ সাডেন একটা বিনা এরকম মেঘে ঘটনা বজ্রপাতের মতো। একটা হয়। না বিনা মেঘেও বলবো বিনা না, মেঘ কারণ বলবো না, কারণ ভেতরটা না বহুদিন ধরে ফাঁপা খোকলা ছিল, হয়েছিল, ফাঁপাই নয়তো ছিল, নয়তো ভাঙতো না। একদমই ভাঙতো না। আর যখন হয়েছিল তখন আমি অ্যাকসেপ্ট করতেই আমার অনেক দিন লেগেছে, কিন্তু আমি জানতাম তার মানে জিনিসটা কিছু ছিলই না, ছিলই না। থাকলে বাইরের কোনো লোকের সাধ্য নেই যে কাকা খুঁটির না। যদি মানে না থাকে, যে কোনো এসে ভাঙিয়ে নিয়ে যাবে। হুম। বললাম তোকে, আমাকে তো পারলো না, কেউ না পারতো না, আজকেও পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই তো, তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে অন্যরকম করে দেয়। আর আমি এইসব বিষয়গুলো নিয়ে কখনোই কোনো পডকাস্টে বলিনি, বাট আমার ছেলে তো আমার খুব বন্ধু, ছেলের সাথে আমার প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমাকে ছেলে বললো যে তুমি বলে দাও, না বলার কিছু নেই, লোকে সবাই জানে হুসুস হুসুস গুজগুজু করছে, বলে দাও, ইগনোর হিম, হুম হুম তাকে ইগনোর করো, সে হুম তোমার যোগ্যই নয়। তোমার যা, মানে তোমাকে আমি এত রেসপেক্ট করি মা, তুমি যা, সে তোমার যোগ্যই নয়। হুম। আচ্ছা তাহলে আমরা একটা কাজ হুম, করি, এই বিষয়বস্তুটা থেকে একটু সরে হ্যাঁ, যাই, সরে কারণ যাই, সরে যাই, অন্য হ্যাঁ কাজ সরে দেখা যাই, যাক। অন্য একটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে একটু জানি, যেটা আমার প্রথমেই জানতে ইচ্ছে করছিল, একদম শেষে গিয়ে জানছি। এটা হচ্ছে যে তোমার ছোটবেলাটা তো কোন্নগরে কেটেছে বললে, হুম, হুম। সেইরকম সেই ছোটবেলাটা কিরকম ছিল? মানে তুমি যখন ছোটবেলায় বাবা মার সঙ্গে থাকতে, সেটা দিনটা কিরম ভাবে কাটতো, কিরম স্কুল, মানে এটা একটু যদি বলো, আমার কলকাতা থেকে ছোটবেলাটা কতটা খুব আলাদা? সুন্দর ছিল, এবং মা বাবার একমাত্র সন্তান, পড়াশোনায় ভালো, গান বাজনা ভালো জানেন, সুতরাং একটু চাপে ছিল প্রচুর, মানে ওরা দুজনেই খুব কন্ট্রোল করতেন, বিকজ দুজনেই, একজন অধ্যাপক, একজন হেডমিস্ট্রেস, হ্যাঁ। এবং মফস্বল শহরের একটা টিপিক্যাল বাতাবরণ থাকে যে, কিন্তু পড়াশোনা, গান বাজনা, মা বাবার সাথেই সবকিছু করা, ঘোরাফেরা, এই নিয়ে জীবনটা কেটেছে। খুব শেল্টার্ড লাইফ ছিল, খুব শেল্টার্ড লাইফ লিড হুম। করতাম। তা তোমার এই যে মানে মানে এই দেবজিতের সঙ্গে দেখা হওয়াটা কি ইয়েতে, কলেজে গিয়ে? না 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 না, দেবজিৎ তো আমার থেকে অনেকটাই বড়, হুম হুম। প্রচুর বড়। আমাদের অনেক এজ ডিফারেন্স। আমি আশুতোষ সেন্টেনারি হলে একটা অনুষ্ঠান শুনতে গেছিলাম, জেঠু নিয়ে গেছিলেন, শৈলেন দাস, আর জেঠু আমাকে খুব স্নেহ করতেন। তো ওইখানে আমি দেবজিৎকে এর সঙ্গে দেখেছিলাম, আলাপ হয়েছিল, এবং তখন আমি অলরেডি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম জানি। এই তোমার নাটকের গান করেন, হ্যাঁ, সেরকম ভাবে, তা যেহেতু গান বাজনার খবর রাখতাম, আমি গিয়ে আলাপ করেছিলাম। তারপর আমাকে আসতে বলেছিলাম, এবং গান শিখবো ভেবেছিলাম এই সাবজেক্ট। তারপর শেখার মোটামুটি 2-3 মাসের মধ্যেই, আলাপের 3 মাসের মধ্যে মধ্যেই বিয়ে প্রেম করি। হয়, বিয়ে, হ্যাঁ। বিয়ে করি, এই যে টাইমটা একটা দিতে হয়, এটা আমি আমার ছেলেকেও বলি, যে একটু বৌদি সময় একটু দিতে হয়। সময় দিতে, একটা মানুষকে বোঝার জন্য, জানো হুম তো। হুম। আর আর দেবজিতের আগে একটা বিয়ে ছিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়ে আলাদা থাকতো। ও তো 90 সালে ডিভোর্স হয়ে গেছিল, আমার সাথে 98 সালে বিয়ে হয়েছে, সুতরাং অনেকটা ওই গ্যাপ। এপিসোড, অনেক গ্যাপ, এবং ওই এপিসোডটা আমাকে কোনো কিছু লুকোয়নি। আমাদের বাড়িতে এটা খুব একটা ম্যাটার করেনি হুম হুম এতে, হুম হুম যে হুম ঠিক আছে, গুণী ছেলে। একটাই আমার বাবার আপত্তি ছিল, চাকরি বাকরি করে না, হ্যাঁ, হুম ফ্রিল্যান্সার। কিন্তু ওই আর কি, আমি মানে মেয়ে যখন বলেছে, মেয়ে হুম হুম ভালো হুম। থাকবে, খুশি থাকবে, আসলে মানে, দেবজিৎকে দেখে তো বিয়ে না তে- দেওয়ার মতো কিছু নয়, আর মানে এত আমাদের ভালো গান করে, একটা ভালো এত, না, আমি আর তখন তখন অল্প অল্প বয়সে একটা বয়স অন্য ছিল, চটক ছিল। চটক ছিল। আমার কাকা আমার আমেরিকায় বিয়ে ঠিক করে রেখেছিল, সেই বিয়েটা করিনি বলে আমার পরিবারেও অনেক পারিবারিক ঝামেলা হয়েছিল, তখন এসব হতো। হ্যাঁ 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 এখন হ্যাঁ। আর এসব নিয়ে কেউ ভাবে না। খাওয়াবে না। বাট আমি ভেবেছিলাম যে গান করব একসাথে, কাজ হ্যাঁ, করব একসাথে, এই ভাবনা থেকেই কিন্তু মানে বিয়েটা করা। এবং হুম আমি একটু মানে কি বলবো, একটু পরগাছা টাইপের, হুম হ্যাঁ, মানে চিরদিন বাবা বাবা মার কথা শুনে এসেছি, খুব বাধ্য মানুষ হুম হুম ছিলাম তখন। তারপরে দেবজিতের কথাও সবসময় শুনে চলতাম। বাধ্যতা
একদিকে যেমন ভালো বাধ্যতা, একদিকে কিন্তু আবার আসলে এই ভীষণ। বাবা মারা আমাদের হ্যাঁ, সময়টা বাধ্য করে করে এমন করেছে, মানে ওই যে যা বলবে সেটা বয়স্কদের কথা শুনতেই হবে, এইটাতে এইটা একটা আবার পরে বুমেরাং হয়। হুম মানে সব, আমি আমার কোনো সে নেই, আমি ধরো খারাপটাকেও বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে মাথা নাড়াচ্ছি, যা বলছে আমি সেই পথে চলছি। এটা হতে হতে একটা জীবনে একটা জায়গায় পিঠ অভ্যাস থেকে হয়ে যায়। যায়। আর অভ্যাস হয়ে যায় তো, যেদিন তুমি মাথাটা চাড়া দিয়ে বলবে যে কেন করব, তখন থেকেই কনফ্লিক্টটা কনফ্লিক্টটা শুরু শুরু হয়। হয়ে যায়, হ্যাঁ সেই। মোটামুটি ওরা যে জেনারেশনের লোক আর কি, তো ওরা ওইভাবে ওদের ফ্যামিলিকেও হ্যাঁ, দেখেছে, ওইভাবে ওর বাবা ওদের ওইভাবেই বাবাকেও দেখেছে, কন্ডিশনিং। বাবা মায়ের উপর ওইভাবে নিষ্পেষণ করেছে। মা লেখাপড়া জানতেন না, চাকরি বাকরি হুম করতেন না, ঘরোয়া মহিলা ছিলেন, হ্যাঁ অত্যাচার করেছেন ওইভাবে। হ্যাঁ, এদিকে মারা যাওয়ার পর দেখেছি, আমার দাদু ভাইকেও হুম দেখিয়েছি, দেখেছি দিদাকের ওপর এরকম অত্যাচার করেছে, জমিদার ফ্যামিলি ছিল। মারা যাওয়ার পরে সারা ঘরে ছবি, ছবির মধ্যে পাউডার মাখিয়ে যাচ্ছে। মানে ওই একটা প্রবাদ আছে না যে বাঁচতে দেয় না ভাত কাপড়, মরলে পরে দান সাগর। হুম হ্যাঁ, মানে তুমি বেঁচে থাকতে যে মানুষটাকে এক ফোঁটা সম্মান দাওনি, তাকে তুমি মরার পরে তার মুখে তুমি পাউডার লাগিয়ে আসছি, এটা হুম বলার তো কোনো মানে হয় না। সে মেয়ে আমার দিদিমাকেও দেখেছি সেম জিনিস, এটা আমি আমার শ্বশুর বাড়িতেও দেখেছি সেম জিনিস। না, আগেকার দিনের এই ব্যাপারটা তো বেশি মানে পুরুষতান্ত্রিকতার যে কুৎসিত হ্যাঁ, রূপটা কুৎসিত রূপটা, এবং সেইটা কিন্তু বয়ে ছেলে গেছে মেয়েরা ইনহেরিট করে। করে, আমি যার জন্য আমার ছেলের সাথে এত কথা কেন বলি, আমি খুব ভয় পাই যাতে ও যেন যেন এরকম না ও যেন ওটা না অন্য হয়। মেয়ের কারণ সঙ্গে। কারণ এখনকার মেয়েরা সেটা মানবে না, আর আমি তাকে কিছুতেই না, মানতে বলবোও না। আমার ছেলের একদম না। গার্লফ্রেন্ডকে আমি বলেই দিই, হুম একটা থাপ্পড় মারবি বেরিয়ে যাবি। বলেছ। হ্যাঁ, সব সময়, আমি সব সময় তার ফরে, সে সেটসপারে বড় চাকরি করে, হুম। আমি সব সময় তার ফরে। আমার ছেলে তো সব সময় বলে তোরা একটা গ্রুপ, আমার সংসারটাকে তোরা নষ্ট করবি। এটা খুব সুন্দর কথা বললে। হ্যাঁ, তো আমি এবারে মোটামুটি শেষের দিকেই চলে এসেছি ঋদ্ধি আমাদের কথোপকথনে। ও দর্শককে বলি মোটামুটি আমরা ঋদ্ধির সঙ্গে যে কথা বললাম শেষে, ওই যে ছেলের সঙ্গে যে কথাটা বললো ওটাতে একদম মনটা ভালো হয়ে গেল, ছেলের হুম, বউয়ের সঙ্গে এরকম সম্পর্ক, এবং ও চায় বউ হয়নি, ও হ্যাঁ মানে হবে, হবে আর কি, শিগগিরই হ্যাঁ হবে হয়তো। বা গুড গুড খুব হুম। ভালো। তো এরকম সম্পর্ক, তো এটা তো খুবই ভালো না, আমি লাগলো সব শুনে। সময় মেয়েদের ফরে, ভালো মেয়েদের ফরে, খারাপ মেয়েদের না। না সে তো বটেই। যেসব মহিলারা কুটকাচালি করে, অন্যের ক্ষতি করে, ভেতরে ভেতরে যাদের অনেক রকম পরিকল্পনা থাকে। পরিকল্পনা থাকে, ক্যালকুলেশন, আমি তাদের পছন্দ পছন্দ করি না। করে, আমি হুম। নিজে খুব খোলা মনের মানুষ, আমি খোলা মনের মেয়েদের খুব পছন্দ করি। বাহ। এতে জানেন, আমার ছেলের মানে যে গার্লফ্রেন্ড, সে মেয়েটি খুবই ভালো মেয়ে, এবং আশা করি সেই আমার ছেলের বউ হবে। সেটা তারা যদি লিভ ইনও করে আমার কোনো অসুবিধা নেই। জানি এক্ষুনি যারা দেখবেন তারা প্রচুর গালি দেবেন আমাকে এই লিভ ইন কথা টথা বললে, আমার কিছু যায় আসে না। আপনারা হ্যাঁ নিজেদের ফ্রাস্ট্রেশন গুলো আমাদের উপর গালি দিয়ে মিটিয়ে নিন। মিটিয়ে নিন, মিটিয়ে নিন। জীবনে জীবনে আর তো কিছু পাবেন না, পাওয়ারও কিছু নেই। শুধু আমরা কিছু আমাদের কোনো কেয়ার করি না আমরা এই হ্যাঁ হ্যাঁ ব্যাপারগুলোতে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু জীবন আমাদের এমন জায়গায় দাঁড় করিয়েছে, বিবাহিত সম্পর্কগুলো এখন তুমি দেখবে 27 বছর, 30 বছর, 28 বছর গ্রে ডিভোর্স খুব মানে হচ্ছে। ডিভোর্স হচ্ছে, এবং তা না হলে ভিতরে ভিতরে সব ফাঁপা একটা হয়ে বসে আছে। ফাঁপা, এবং একটা ডাবল একটা লাইফ চালাচ্ছে চালাচ্ছে সবারই, সবারই। বেশিরভাগেরই। সেখানে যদি এখনকার ছেলে মেয়েরা বলে আমরা কিছুদিন একসাথে থেকে দেখে তারপর বিয়ে করব, ক্ষতি তো কোনো কিছু কিছু নেই, নেই, না না না। একেবারেই ক্ষতি নেই। সেই। তো তাই। মোটামুটি আমরা এখানেই শেষ করব, এবং এটাই বলবো যে যুগ পাল্টাচ্ছে, মেয়েদের চিন্তা ভাবনা পাল্টাচ্ছে, এবং পুরুষদের পুরুষতান্ত্রিকতার যে কুৎসিত দিকটা সেটা আস্তে আস্তে সরে যাবে, এই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, নমস্কার। নমস্কার। নিবেদিতা আমার অনেক দিনের বন্ধু। আসলে নিবেদিতাকে আমি প্রথম দেখি বিশেষ একটি পত্রিকার পাতায়, তখন মনে হয়েছিল একটা মানুষ এত সুন্দর কি করে হতে পারে। আজকে ওর সাথে আমি অনেক মনের কথা, না বলা কথা খোলা মনে আমি আলোচনা করলাম, এবং আমি দেখেছি এখানে যারাই আসেন না কেন তারা কিন্তু খুব খোলা মনে নিজেদের যত যুদ্ধ পেরিয়ে এসেছেন সেই হার্ডলস গুলো এখানে আলোচনা করেন। আপনারা নিবেদিতা অনলাইন দেখুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।